আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। দেবাশিস ব্যানার্জি একজন প্রসিদ্ধ জামাকাপড় ব্যবসায়ী। তার পরিবারের সাথে কলকাতায় তাদের নতুন বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি তাদের নতুন বাড়িতে যেতে পেরে যারপরনাই অত্যন্ত আনন্দিত এবং উত্তেজিত ছিলেন, কারণ এই বাড়ি কেনার জন্য তিনি কয়েক বছর আগে ব্যাংক থেকে হাউজিং লোন নিয়েছিলেন। অনেক চেষ্টার পর তিনি তার সমস্ত ঋণ পরিশোধ করে অবশেষে এই বাড়ির মালিকানা লাভ করেন। অর্পিতা তাদের একমাত্র মেয়ে, যে গত বছর একজন ইঞ্জিনিয়ার সঞ্জয়কে বিয়ে করেছে, এখন লন্ডনে পাকাপাকিভাবে বাস করছে। সঞ্জয় তার ব্যস্ততার কারণে এদেশে খুব একটা আসার সময় পায় না, যদিও তারা তাদের মেয়ে অর্পিতাকে মিস করছেন। দেবাশিস ব্যানার্জি এবং সুমনা তাদের নতুন বাড়ির মালিকানা উপভোগ করছিলেন। অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারা তাদের গন্তব্যে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুমনা আশেপাশের এলাকা আর সেই এলাকায় থাকা লোকেদের সাথে আলাপ জমাবার চেষ্টা করতে লাগলো। তারা তাদের বাড়ির কাজের মেয়ে বেনিকে তাদের নতুন বাসাটা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলে দিলেন। সুমনা যখন বেনিকে বাড়ির সকল কাজ বুঝিয়ে দিচ্ছিলেন, তখনই টিং টং শব্দের দরজায় বেল বেজে উঠল। বেনি দরজা খুলে দেখল যে পাড়ার প্রতিবেশীরা তাদের মালিকানীদের সাথে পরিচয় করার জন্য এসেছে। তাদের মধ্যে একজন ছিলেন মুখার্জি পরিবার, পেশাগতভাবে ব্রাহ্মণ আর মন্দিরের পূজারী, সাথে একজন জ্যোতিষী যারা তাদের বাড়ির সামনে থাকেন। আরেকজন হলেন বড়ুয়া পরিবার, যারা তাদের বাড়ির ডান দিকে থাকেন। তারপর শকুন্তলা চৌধুরী, যিনি একজন বাড়ির বিক্রেতা, তিনি তাদের বাড়ির বাঁ দিকে থাকেন। দরজা খুলতেই ওরা সবাই মিলে ভেতরে ঢুকে এলেন সুমনা আর দেবাশিস বাবুর সাথে আলাপ করার জন্য। ভৌ বউ তাদের পোষা কুকুর মাতিন মানে নতুন প্রতিবেশীদের দেখে ঘেউ ঘেউ করে ওঠে। আতঙ্কিত প্রতিবেশীরা চলে যেতে যাচ্ছিল, কিন্তু যাই হোক বেনি মাতিনকে ম্যানেজ করে ভিতরে নিয়ে চলে গেল। দেবাশিস বাবু আর তার স্ত্রী সুমনা তাদের প্রতিবেশীদের সাথে ভালো সময় কাটালেন। সুমনা নতুন প্রতিবেশীদের সাথে মিশে খুব বেশি খুশি, কারণ সে গল্প করার জন্য পাড়ার মহিলাদের পেয়ে গিয়েছিলেন। বেনি মেঝে পরিষ্কার করার বান করে চুপচাপ তাদের কথাবার্তার আড়ালে শুনছিল। সুমনা তাকে লক্ষ্য করে আর প্রতিবেশীরা চলে যাওয়ার পরে তাকে আরও কাজ দেয়। বেনি বিটবিট করে বলল, ঈশ্বর তোমাকে কখনো ক্ষমা করবে না, কারণ তিনি সব দেখছেন। পরদিন সকালে বেনি দোকানের দিকে রওনা দেয়, কারণ তার সুমনাদের বাড়িতে থাকার জন্য আরও কিছু কাপড় আনতে হবে। দেবাশিস বিশ্বাস ব্যানার্জিকে তার ব্যবসায়িক কাজের জন্য দিল্লি যেতে হলো। তিনি চেয়েছিলেন যে সুমনা তার ব্যবসায়িক কাজে তার সাথে দিল্লিতে থাকুক, কিন্তু বিমানের সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ায় সুমনাকে বাড়িতে একাই রেখে আসতে হয়েছিল। দেবাশিস বাবুর একজন কর্মচারী আর পোষা কুকুর মাতিন মিলে ওনাকে বিমানবন্দরে নিয়ে গেল। ফ্লাইটে চড়ার জন্য দেবাশিস বাবুকে বিমানবন্দরে ছেড়ে দেওয়ার পর ওনার এক কর্মচারী আবির তাদের পোষ্য কুকুর মাতিনকে নিয়ে পুরো কলকাতা শহর ঘুরে দেখার জন্য এক লম্বা ড্রাইভে চলে যায়, কারণ সুমনা বাড়িতে একা থাকায় বিরক্ত হয়ে পড়ছিল। দেবাশিস বাবুদের নতুন বাড়িতে দুটো বেডরুম, একটা ছোট আর একটা বড় বেডরুম, যার প্রত্যেকটার ভিতরে ওয়াশরুম এবং বাথরুম রয়েছে। বড় হল এবং রান্নাঘর যা সামনের বাগানের দিকে খোলা, যেখানে ফুলের বাগিচা সহ সুন্দরভাবে সাজানো একটা বাগান রয়েছে। গতকাল বেনি বড় বেডরুমটার পরিষ্কার করতে পারেনি, কারণ ওটা বাইরে থেকে বন্ধ করা ছিল। যাই হোক, অনেক চেষ্টার পর সুমনা সেই বড় বেডরুমের তালা খুলে ভেতরে ঢুকে দেখে অন্যান্য রুমগুলোর চেয়ে সেই বড় বেডরুমটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরের আসবাবপত্রগুলো একদম নতুন আর সুষ্ঠুভাবে সাজানো। সুমনা আরও দেখতে পায় যে বাথরুমটা তাদের ছোট বেডরুমের চেয়ে অনেক বেশি জায়গা নিয়ে তৈরি করা। সে যখন সেই বাথরুমে প্রবেশ করে বাথরুমের দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সুমনা ভাবল যে বাথরুমের ভিতরে অটোকল সিস্টেম করা থাকতে পারে, কিন্তু তার ভাবনা যে কত ভুল সেটা সে আর কিছুক্ষণ পরেই টের পেল।
বাথরুমের প্রবেশ করার পর হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল সুমনা। শ শ শ। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে না পেয়ে মনে মনে নিজেকেই গালাগাল দিতে লাগলো। তারপর সে যেই না জলের কল খুলল, সেখান থেকে জলের বদলে রক্তের স্রোত বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে সুমনা খুব ভয় পেয়ে গেল আর অবিলম্বে কলটা বন্ধ করে দিল। সুমনা মনে মনে যে যে দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে সে এসব ভুলভাল দেখছে, কারণ তার বয়স এখন প্রায় ৪৫। তাই সে স্নানে চলে গেল, কিন্তু শাওয়ার চালু করতেই আবারও সে লক্ষ্য করলো সেখান থেকে রক্তের ধারা বেরিয়ে আসছে। একটা বাচ্চা মেয়ের ধূমায়মান অবয়ব সেখানে হাজির হয়ে তাকে বলল, আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো না প্লিজ, আমি তাদের অনেক দিন হয়ে গেল দেখতে পাই না। আমি আমার মা বাবাকে দেখতে চাই আর কাকার আসন ঘৃণের রূপ প্রকাশ করতে চাই। সুমনা ভয়ে চিৎকার করে বলল, তুমি কে আর আমার থেকে কি চাও? তোমার মাকে তো আমি চিনি না, তাহলে কিভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব? কিন্তু উত্তর না পাওয়ায় আতঙ্কে পালানোর জন্য সুমনা ভিতর থেকে তালাবদ্ধ বাথরুমটা খুলতে চেষ্টা করলো, কিন্তু রুমটা না খোলাই সে আপাদমস্তক ঘামতে লাগলো। তার হাত পা থরথর করে কাঁপছিল। সুমনা অজ্ঞান হয়ে বাথরুমের মধ্যেই পড়ে গেল। অন্যদিকে আবির আর মাতিন কলকাতার দর্শনীয় স্থানগুলো উপভোগ করছিল। তারা আনন্দিত এই ভেবে যে তাদের কেউ একবারের জন্য বিরক্ত করেনি। রাতের দিকে দেবাশিস বাবুর ফোন পাওয়ার পর আবির আর মাতিন ওনাকে নিয়ে বিমানবন্দরে চলে যায়। যখন তারা বাড়িতে পৌঁছালো, তারা দেখল যে বাড়ির দরজা বন্ধ। দেবাশিস বাবু সুমনাকে কলিং বেল বাজিয়ে ডাকতে লাগলেন, কিন্তু অনেকক্ষণ সাড়া শব্দ না পেয়ে তিনি একটু অবাক হয়ে গেলেন। তার কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি থাকায় তিনি তালা খুলে ঘরে ঢুকলেন আর সুমনার নাম ধরে ডাকতে লাগলেন, কিন্তু সুমনার কোনো সাড়া না পেয়ে পুরো বাড়ি জুড়ে তাকে খুঁজতে লাগলেন। অনেক খোঁজার পরেও তিনি কোথাও সুমনাকে দেখতে পেলেন না। এখন তিনি বুঝতে পেরেছিলেন যে সারাদিন তিনি সুমনার থেকে একটাও ফোন কেন পাননি। তিনি তাকে প্রায় সর্বত্র খুঁজলেন। তারপর সেই বড় বেডরুমের দরজা খোলা দেখতে পেয়ে সেখানে গিয়ে ঢুকলেন, যার বাথরুমটার ভিতর থেকে আটকানো ছিল। দেবাশিস বাবু ভেবেছিলেন যে হয়তো সুমনা সারাদিন কাজের পরে ফ্রেশ হচ্ছেন, তাই তিনি তাকে আর বিরক্ত করলেন না। ১ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও যখন সুমনা বাথরুম থেকে বের হলো না, তখন তার একটু সন্দেহ হতে লাগলো যে কি জানি সুমনার সাথে কিছু হয়েছে কিনা। তাই তিনি তাকে ডাক দিলেন, সুমি, তুমি ঠিক আছো তো? আজ সারাদিন আমাকে কল করনি, তুমি কি আজও খুব ব্যস্ত ছিলে? কিন্তু সুমনার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় দেবাশিস বাবু এবার সত্যি ভয় পেয়ে গেল। তিনি নিজ থেকে আবিরকে ডেকে বাথরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখতে পেলেন যে সুমনা অজ্ঞান হয়ে হয়ে আছে আর থরথর করে প্রচণ্ড জোরে কাঁপছে। সুমনাকে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তার ডাকা হয়। প্রতিবেশীরা এই খবর পেয়ে সবাই তাদের বাড়িতে জড়ো হয়। তাকে পরীক্ষা করে ডাক্তাররা সেরকম বিশেষ কিছু দেখতে না পেয়ে বললেন, হয়তো ভীতিকর কিছু দেখে তার মস্তিষ্কে প্রভাব পড়েছে, তাই তিনি অজ্ঞান হয়ে গেছেন। প্রতিবেশীরা এই খবর পেয়ে সবাই তাদের বাড়িতে জড়ো হয়। তাকে পরীক্ষা করে ডাক্তার সেরকম কিছু বিশেষ কিছু দেখতে না পেয়ে বললেও হয় ভয়ভীতি পেয়েছে, তাই তিনি অজ্ঞান হয়ে গেছেন। কয়েকদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও সুমনা সুস্থ হতে পারল না। চিকিৎসকরা কিছুতেই তার রোগ নিরাময় করতে পারছিলেন না। যতদিন যায় দেবাশিস ব্যানার্জি অস্থির হয়ে পড়েন এবং তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, কারণ সুমনার দিনকে দিন আরও দুর্বল হয়ে পড়ছিল। তিনি তাদের মেয়ে অর্পিতাকে ফোন করে যা ঘটেছিল সে সম্পর্কে তাকে জানালেন। এদিকে আবির, কাজের মেয়ে বেনি আর মাতিন তাদের স্বাধীনতা উপভোগ করছিল, কারণ তাদের দিকে নজর দেওয়ার মতন তখন কেউ ছিল না। একদিন মাতিন যখন ঘোরাঘুরি করছিল, তখন সে কিছু একটা শব্দ পেয়ে বড় বেডরুমে চলে যায়, কারণ তার মনে হয়েছিল যে এর ভিতরে এমন কিছু আছে যা দেখে সুমনা সেই দিন খুব ভয় পেয়েছিল। অনেকক্ষণ বাথরুমে যাওয়ার পর মাতিন আর ফিরে এলো না। তখন দেবাশিস বাবু, বেনি আর আবির মিলে মাতিনকে খুঁজতে লাগলো।
অনেকক্ষণ ধরে খোঁজার পর শেষ পর্যন্ত তারা মাতিনকে সেই বাথরুমে মৃত অবস্থায় দেখতে পায়। এই ঘটনা সবাইকে আতঙ্ক ফেলে দেয়। আশেপাশের প্রতিবেশীরা আলোচনা করতে লাগে ওই বাড়িটা খুবই বিপজ্জনক, এটা ভুতুড়ে, সেই ধর্ষিতা মেয়েটার আত্মা এখনও সেই বাড়িতেই আছে, সে কাউকে শান্তিতে থাকতে দেবে না। দেবাশিস ব্যানার্জি তাদের কথাবার্তা শুনে তাদের কাছে এই ধর্ষিতা মেয়েটার সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউই তাকে এই ব্যাপারে কিছুই জানালো না, পাছে তাদের পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয় এই ভয়ে। অর্পিতা তার স্বামী সঞ্জয়ের সাথে তার মাকে দেখতে চলে আসে কলকাতায়। অর্পিতার দেখার পর ওর মা সুমনা কোনো প্রতিক্রিয়া না জানিয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অর্পিতা কেঁদে বলল, মা, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, আমি দুঃখিত। সঞ্জয় তার নতুন প্রজেক্ট নিয়ে খুবই ব্যস্ত থাকায় একদম আসতে পারেনি। তবে এখন চিন্তা করবে না, কারণ আমি তোমার যত্ন নিতে এসেছি। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাব না। দেবাশিস বাবু তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তোমার মা আমাদের কথা শুনতে পাচ্ছে না, কিন্তু কথা বলতে পারবে না। আমি তাকে সম্ভাব্য সেরা চিকিৎসা দেখিয়েছিলাম, কিন্তু কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি। সঞ্জয় নীরবে তাদের কথা শুনছিল, মনে হচ্ছিল সে কিছুটা টেনশনে ছিল। পরদিন প্রতিবেশীরা সুমনার সাথে দেখা করতে আসে। তাদের মধ্যে একজন সঞ্জয়কে চিনতে পারে, কারণ কয়েক দশক আগে তার ভাইয়ের পরিবারের সাথে ওই বাড়িতে সে থাকতো যখন সে তার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছিল। অর্পিতা এবং তার পরিবার এই সম্পর্কে কিছু জানতো না, তাই তারা এই কথা শুনে অবাক হয়েছিল। সেই রাতে সঞ্জয় এবং অর্পিতার মধ্যে তর্ক হলো, যখন সঞ্জয় বলল যে সে লন্ডনে ফিরে যেতে চায়, কারণ সে তার কাজ থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না। অর্পিতা তাকে বলেছিল যে সে এখানে আসার সময় তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার মা সুস্থ না হওয়া পর্যন্ত সে তাদের সাথে থাকবে। অর্পিতা বলল, সঞ্জয়, তুমি আমাকে তোমার দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাচ্ছ। সঞ্জয় উত্তর দিল, আমি অফিস থেকে কল পাচ্ছি, ফিরে যেতে হবে, এটা জরুরি, বোঝার চেষ্টা করো প্লিজ। দেবাশিস বাবু বাইরে থেকে তাদের কথা শুনছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে সঞ্জয়ের অর্পিতার প্রতি আচরণের বিরক্তি ভাব প্রকাশ পাচ্ছে, আর সঞ্জয়ের হাবভাব তার কাছে বড় অদ্ভুত ঠেকল। একদিন সকালে সঞ্জয় যখন বিমানবন্দরে যাচ্ছিল, হঠাৎ সেই রাস্তায় অনেকগুলো বিশাল গাছ পড়ে যাওয়ায় পুলিশ সেই রাস্তা বন্ধ করে দেয়। প্রচুর যানজট ও অন্যান্য সমস্যার কারণে পুরো এলাকা জুড়ে কার্ফু জারি করা হয়েছিল। তাই তাকে বিফলনুরত হয়ে বাড়িতেই ফিরতে হলো। তাকে ফিরতে দেখে অর্পিতা খুব খুশি হলো, কিন্তু দেবাশিস বাবু কিছুটা বিব্রত বোধ করলেন। তিনি গোপনে অর্পিতাকে একা ডেকে বললেন, মাম্পি, তুই কি তোর বিয়েতে খুশি? তুই সঞ্জয় আর তার পরিবার সম্পর্কে কত দূর জানিস? অর্পিতা, বাবা, আমি গত 2 বছর ধরে সঞ্জয়কে চিনি, সে খুব ভালো লোক, আমাকে অনেক যত্ন করে। কয়েক মাস আমরা রিলেশনশিপে ছিলাম, আর এই বছরের গোড়ার দিকে বিয়ে করেছি, এতটাই, এর বেশি কিছু জানি না। দেবাশিস বাবু তার মুখের দিকে দিয়ে তাকিয়ে বলেন, হ্যাঁ, আমিও মনে করি সে একজন ভালো লোক, আমাদের সবার যত্ন নেয়। সে রাতেই অর্পিতা স্নান করবার জন্য গিয়েছিল সেই বাথরুমে, কিন্তু কাজের মেয়ের বেনি তাকে বাধা দিল। দিদি, ওই বাথরুমটাতে ব্যবহার করবেন না, আমি লোকেদের বলতে শুনেছি যে এটা ভুতুড়ে, সেই ধর্ষিতা মেয়েটার আত্মা আজও এখানেই আছে। অর্পিতা বেনির কথা হেসে উড়িয়ে দিল, কারণ সে এই সব জিনিসের বিশ্বাস করেন না। 2 ঘন্টা পার হয়ে গেল, অর্পিতা বাইরে এলো না। দেখে বেনি ভয় পেয়ে সবাইকে ডাকলো, কিন্তু অর্পিতা ঠিকঠাক বেরিয়ে আসতে দেখে তারা সবাই অবাক হয়ে গেল। অনেক রাত হয়ে গেছে বলে তারা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আজ রাতে অর্পিতা এবং সঞ্জয় সেই বড় বেডরুমের ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে। সারাদিন ক্লান্তিতে সঞ্জয় একেবারে ঘুমিয়ে পড়েছিল। আচমকা অর্পিতা সঞ্জয়ের কানের কাছে অদ্ভুত শব্দে বলতে লাগলো, সঞ্জয় কাকু, কেমন আছো? এতদিন পর দেখা হচ্ছে। সঞ্জয় চিৎকার করে উঠল, অর্পিতা, তুমি কি করছো এসব? তোমার কি হয়েছে? পাগল হয়ে গিয়েছো নাকি? অর্পিতা অদ্ভুত শব্দে সঞ্জয় এই দৃশ্য দেখে পালানোর জন্য দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটা খুলল না। কয়েক বছর আগে এই বাথরুমেই দর্শন এবং নির্মমভাবে হত্যা করা একটা মেয়ের অবয়ব সেখানে উপস্থিত হলো।
সে বলছিল, সঞ্জয় কাকু, আশা করি তুমি আমাকে চিনতে পারছো, আমি তোমার চিকু, যাকে তুমি নিজের মেয়ের মতো দেখতে। সঞ্জয় চিৎকার করে বলল, চিকু, তুমি এখানে কি করছো? তুমি কিভাবে ফিরে এলে? কারণ আমি আমি তো নিজেই হাতে তোমাকে মেরে ফেলেছিলাম। সঞ্জয়ের আর্তনাদ শুনে পাড়ার লোকজন ওই বেডরুমের দরজা ভেঙে সঞ্জয় ও অর্পিতাকে ঘিরে জড়ো হয়। তারা সবাই বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই ছোট মেয়েটার অবয়ব অদৃশ্য হয়ে গেল, আর অর্পিতার ফের অদ্ভুত আচরণ শুরু করলো। তার কণ্ঠস্বরে একটা ছোট্ট মেয়ের কান্না শব্দ শোনা গেল, কেউ আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও প্লিজ। আমি সঞ্জয় কাকুকে খুব ভয় পাই। আমি সেই দিনটা ভুলতে পারি না, যেদিন আমার বাড়িতে কাজ শেষ করে যখন মা বাবা বাইরে গিয়েছিল, আমি এবং সঞ্জয় কাকু বাড়িতে ছিলাম, আর বাইরের বন্ধুদের সাথে আমি বল খেলছিলাম। সঞ্জয় কাকু আমাকে চকলেট দেবে বলে ডেকে নিয়ে এসে ওই বেডরুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। চকলেট শেষ করার পর যখন আমি আবার খেলতে বেরোতে যাচ্ছিলাম, তখন কাকু আমাকে বলল যে সে আমার জন্য নতুন জামা নিয়ে এসেছে। এই জামাটা আমার সাথে মানানসই কিনা তা পরীক্ষা করতে বলল। তারপর সে আমার জামা কাপড় খুলে ফেলে আমার বুক চেপে ধরে এই বাথরুমের মেঝেতে তুলে ফেলে দিল। মা বাবা সব সময় আমার গালে চুমে খেত, কিন্তু সঞ্জয় কাকু আমার পুরো শরীরে অনেক আঘাত করেছিল। আমি তার শরীরের চাপ সহ করতে পারিনি, কারণ খুব ব্যথা হচ্ছিল। আমি চিৎকার করে বললাম, কাকু আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সে আমাকে চুপ করে থাকতে বলে, আর শশায় যে চুপ করে না থাকলে সে আমাকে মেরে ফেলবে। সেই ভয়ানক যন্ত্রণার মধ্য দিয়ে আমার চোখের সামনে শুধু আমার মায়ের ছবি ছিল। আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলাম না। যখন তুলোর রোল আমার মুখে গুজে দেওয়া হয়েছিল, আমি আর থাকতে না পেরে মারা যাই। সে আমার মা বাবা এবং অন্যদের মিথ্যা বলেছে, যেন সে কিছুই জানে না। কাকু আমাকে মারার পর ওই বাগানের কবর দিয়েছিল। তার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণাদি উড়িয়ে দিয়ে সেগুলি ধ্বংস করে দিয়েছিল। আমার বাবা মাকে বলুন যে এখন আমি অন্য জগতে চলে গিয়েছি, কিন্তু আমাকে অনেক অনেক ভালো আছি। মাঝে মাঝে মা বাবাকে দেখতে খুব মন চায়। তোমাকে তোমার পাপের শাস্তি দেওয়ার জন্যই আমি এই দুনিয়ায় রয়ে গিয়েছি। তোমাকে শাস্তি দিলে আমার অতৃপ্ত আত্মা মুক্তি লাভ করবে। সঞ্জয় তার আসল রূপ প্রকাশ করে পেয়ে যাওয়ার নিজের পিস্তল হাতে নিয়ে সবাইকে হুমকি দেয়, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, আমার পিছন পিছন কেউ আসবে না। তারপর পালাতে তার জিপের দিকে ছুটে যায়। অর্পিতার শরীর থেকে বেরিয়ে এলো ছোট্ট মেয়েটার অবয়ব, যা সঞ্জয়কে অনুসরণ করে বলল, সঞ্জয় কাকু, তুমি আমার সাথে এমন করলে কেন? তুমি সবসময় বলতো আমি তোমার ভাইজি না, তোমার মেয়ের মতন। আমি যদি সত্যি তোমার মেয়ে হতাম, তাহলে কি তুমি তোমার মেয়ের সাথে এমন করতে পারতে? সঞ্জয় বন্দুকের বোতাম টিপে দিল, কিন্তু সেই নিষ্পাপ আত্মার কিছুই হলো না। গুলিটা উল্টে তার দিকে বুমেরাং হয়ে এসে তাকে নির্মমভাবে বুকের মাঝ বরাবর আঘাত করে। তারপর সেই ছোট্ট মেয়েটা আত্মা সেই জায়গা থেকে চিরতর অদৃশ্য হয়ে গেল। কয়েক মাস পরে সুমনা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠল। দেবাশিস ব্যানার্জি তাদের নতুন বাড়ি বিক্রি করে সবাইকে নিয়ে কলকাতা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেল। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।